বিধানসভা ভোটে আমরা দেখেছি যে বঙ্গ বিজেপি তারা কিন্তু শিক্ষা নিয়েছে, ভোটের ফল থেকে তারা শিক্ষা নিয়েছে। বঙ্গ বিজেপিতে বাড়ছে পুরনোদের গুরুত্ব। ভোটের সময় বাইরে থেকে এসে পর্যবেক্ষকদের দায়িত্বে যারা ছিলেন আস্তে আস্তে তাদের সরানো হতে পারে। দলের মধ্যে একতার বার্তা দিতে হাত ধরাধরি করে জেলায় জেলায় ঘুরছেন প্রাক্তন এবং বর্তমান সভাপতি। 21-এর ভুলের পুনরাবৃত্তি যাতে 24-এ না হয় সেজন্য এখন থেকেই কোমর বাঁধছে গেরুয়া শিবির। আসলে তারা নিজেদের ঘর গোছাচ্ছে, ভুলের মাসুল তারা দিচ্ছে, নাকি এই মুহূর্তে তারা বিরোধী যারা রয়েছে তৃণমূল কংগ্রেস তাদেরও খোঁচাচ্ছে? এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। বিশেষজ্ঞরা কি বলছেন সেদিকে আমাদের নজর থাকবে। তবে আগে প্রতিবেদন দেখব। বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পর জেলায় জেলায় ঘুরছেন সুকান্ত মজুমদার। সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে প্রচারে লকেট চট্টোপাধ্যায়কে দেখা না যাওয়ায় তৈরি হয় গুঞ্জন। শনিবার 4 বিধানসভা আসনে উপনির্বাচনে প্রচারে অবশ্য নেমে পড়েছেন তিনি। আদি বনাম নব্য, এ গোষ্ঠী বনাম ও গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে বিস্তর অভিযোগের মধ্যেই এবার দলের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরতে চাইছে বঙ্গ বিজেপি। ফলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে যে 2024-এ যেন 2021-এর পুনরাবৃত্তি না হয়, সবাইকে ঐক্যবদ্ধ করে পুরনো এবং নতুনদের একসঙ্গে করে যাতে পথে নামানো যায় এবং আরও বেশি আসন তোলা যায়। বাংলায় যারা দীর্ঘদিন ধরে বিজেপি আরএসএসের সঙ্গে যুক্ত আছেন তাদের গুরুত্ব না দেওয়ায় বিধানসভা ভোটে ফল খারাপ হয়েছে। বাইরে থেকে আসা কৈলাস বিজয়বর্গীয়র মতো নেতারা কার্যত বঙ্গ বিজেপির মুখ হয়ে ওঠায় লাভের লাভ তো কিছুই হয়নি, বরং নানা বিতর্কে জড়িয়ে পড়েন কৈলাস, যাতে ক্ষতি হয়েছে বলেই বিজেপি নেতাদের একাংশ মনে করেন। ফলে এবার আসতে চলেছে বদল। বিজেপি সূত্রে খবর, বঙ্গ বিজেপির পর্যবেক্ষক পদ থেকে কৈলাস বিজয়বর্গীয় ও সহকারী পর্যবেক্ষকের পদ থেকে শিবপ্রকাশ ও অরবিন্দ মেননকে সরানো হতে পারে। শুধু সহকারী পর্যবেক্ষক হিসেবে রয়ে যেতে পারেন অমিত মালব্য। উত্তরপ্রদেশে ভোট মিটলেই হয়ে যেতে পারে এই রদবদল। বিজেপিতে আপনারা দেখে এসছেন যে বিভিন্ন সময় বিভিন্ন লোকের দায়িত্ব বারবার পরিবর্তিত হয়েছে, সুতরাং পরিবর্তন হবে না এরকম কথাও বলা যায় না। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন পদ থেকে দিলীপ ঘোষ ঘনিষ্ঠ সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়। সুব্রত চট্টোপাধ্যায়কে আবার বাংলা সহ পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে সংঘের প্রান্ত প্রচারকের দায়িত্ব দেওয়া হয়েছে। দলের সর্বভারতীয় সহ সভাপতি হিসেবে বাংলায় নজর রাখবেন দিলীপ ঘোষ নিজেও। আর দলীয় সূত্রে খবর, পরের রাজ্য সভাপতি হিসেবে জেপি নাড্ডার কাছে দিলীপ নিজেই সুকান্ত মজুমদারের নাম প্রস্তাব করেন। ফলে বিধানসভা ভোটের ফল থেকে শিক্ষা নিয়ে বঙ্গ বিজেপিতে পুরনোদের খুঁটি জোর বাড়ানো হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় বিজেপি এবং কেন্দ্রীয় সংঘের কাছে খুবই গুরুত্বপূর্ণ রাজ্য, তাই পশ্চিমবঙ্গকে নিয়ে অনবরত চিন্তা চলছে এবং ভবিষ্যতের পথ নির্দেশের জন্যে তারা নানা রকম চিন্তা নিশ্চয়ই করছেন। এইটা সিদ্ধান্ত মোটামুটি বিজেপি নেতৃত্ব নিয়ে ফেলেছেন তাদের অভিজ্ঞতার ভিত্তিতে, যে অন্য দল থেকে এসে কেউ সরাসরি বিজেপির সর্বভারতীয় বা রাজ্য নেতৃত্বে যাবে না। দীপাবলির পর বিজেপির রাজ্য কমিটি ঘোষণা হওয়ার কথা, থাকবে নতুন পুরনো মুখের মিশেল। তবে দীর্ঘদিন ধরে যারা বিজেপি আরএসএসের সঙ্গে যুক্ত তারাই রাজ্য কমিটিতে প্রাধান্য পাবেন বলে দলের অন্দরে খবর। ক্যামেরায় কুণালের সঙ্গে অঞ্জনের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আলোচনায় যারা রয়েছেন আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে বিজেপির তরফ থেকে রয়েছেন বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ী, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক গৌতম লাহিড়ী। গৌতম দা, আপনাকেও স্বাগত। আমি প্রথমে একটু রাজর্ষি আপনার কাছেই যাই। রাজর্ষি, যেভাবে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় নেতারা আসা যাওয়া শুরু করে দিয়েছিলেন, অনেকেই ডেলি প্যাসেঞ্জারই বলছিলেন, কৈলাস বিজয়বর্গী তিনি বলেছিলেন যে আমরা দরজা একেবারে খোলা রেখেছি, যে চাইবেন তিনিই আসতে পারেন, তাহলে এটা ভুল ছিল। অন্তত ভোটের ফল থেকে তেমনটাই মনে হচ্ছে, তাই তো? দেখুন, প্রথম কথা হচ্ছে আজকের টপিকটা নিয়ে আমি একটাই কথা বলতে চাই। ভারতীয় জনতা পার্টি একটি গণতান্ত্রিক রাজনৈতিক পার্টি, কোনো মা ছেলের পার্টি নয়, পিসি ভাইপোর পার্টি নয়, মামা ভাগ্নির পার্টি নয়। তার একটা আভ্যন্তরীণ গণতান্ত্রিক পরিকাঠামো আছে, তার নেতৃত্ববর্গ আছে, তার ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি আছে, তারা পরিচালনা করেন।
এবং বিজেপিতে পরিবর্তন একটি বহমান জিনিস। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গে এরকম কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান আমরা কখনো দেখিনি তো, বা ভারতবর্ষেও এরকম ভাবে দেখিনি, তাই জন্য আমাদের কাছে খুব অদ্ভুত লাগে যে একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে এরকম গণতান্ত্রিকভাবে অদল বদল হতে পারে। এটা দেখিনি বলে আমাদের কাছে আশ্চর্য লাগে, কিন্তু এটা বাস্তব, রাজনীতিতে এটাই স্বাভাবিক। ল্যাম্পপোস্ট, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট, এরকম তো আমরা নই। একটা সময় তো আমরা দেখেছি যে দল ভাঙিয়ে দল থেকে বিভিন্ন মানুষজনকে নিয়ে আসা, তারা আসুন এবং তাদেরকে গুরুত্ব দেওয়া, এই দুটোই হয়েছে আপনার রেজিমেন্টেড পার্টিতে। দল ভাঙানো আলাদা জিনিস, দল ভাঙানো সম্পূর্ণ আলাদা জিনিস। দল বিজেপি ভাঙায়নি। মানুষ যারা আসতে চেয়েছেন অন্য রাজনৈতিক দল থেকে, দরজা খোলা হয়েছে, তারা এসেছেন, তাদের যোগ্যতা অনুসারে তাদেরকে টিকিটও দেওয়া হয়েছে, তাদের সম্মানও দেওয়া হয়েছে, তাদের সব রকমের ব্যবস্থাই তাদের করা হয়েছে, তাদের দায়িত্বও দেওয়া হয়েছে। কারণ যখন কেউ আসছেন, তাদের একটা যোগ্যতা নেই, তাদেরকে তো একটা স্থান দিতে হবে, তো সেটা দেওয়া হয়েছে। শুধু দল ভাঙানো নয়, দল ভাঙানো কিন্তু সেটা হচ্ছে ভুল ছিল, ভোটের সিদ্ধান্তটা ভুল ছিল, যার দল- জন্যই এই পরিবর্তন, তাই তো? আমি আসবো কৃষাণু, আপনার কাছে যাই। আপনারা কিভাবে দেখছেন এই মুহূর্তে বিজেপি যেভাবে এগোচ্ছে, কতটা ভাবাচ্ছে আপনাদের? না, আমাদের একদমই ভাবাচ্ছে না। বিজেপি তার ব্যাপার, যে তাকে কাকে মাথায় তুলবে, কাকে পায়ে ঠেলবে, এটা একান্তই তাদের ব্যাপার। আমাদের কোনো মাথা ব্যথা নেই। সরাসরি নির্বাচন যেটা জনসমক্ষে রাজনৈতিক দল লড়ে, সেটা আমরা লড়েছি। সেখানে কে কোথায় দাঁড়িয়ে আছে সেটা আজকে স্পষ্ট। বিজেপি দিল্লি সারা ভারতবর্ষের কত মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী সবাইকে নিয়ে চলে এসেছিল, এত প্রচার হলো, 200 সিট, এত কিছু গল্প হলো, তারপরে কে কোথায় দাঁড়িয়ে পরিষ্কার। তো কাজের বেলায় কোথায় আমরা আছি দেখিয়ে দিয়েছি। আজকে আমরা বাংলা থেকে অন্যান্য রাজ্যে পা দেওয়ার একটা বিষয় চেষ্টা তো রয়েছে করছি। যে গত 10 বছরে আপনারা সেভাবে কোনো বিরোধী পক্ষ কাউকে পাননি, কিন্তু এই মুহূর্তে বিজেপি যে জায়গায় রয়েছে এ রাজ্যে, অনেকটা বেশ শক্ত একটা বিরোধীর জায়গায় রয়েছে এবং যেভাবে এগোচ্ছে, খুব অ্যাগ্রেসিভলি এগোচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কি ভাবনা চিন্তা সত্যি ভাবাচ্ছে না? আমি তো কোনো শক্ত বিরোধী জায়গা দিচ্ছি না। বিজেপি নির্বাচনে 77-এ থেমেছিল, আজকে সে নির্বাচনের পরেও 77টাকে সে ধরে রাখতে পারেনি। বিজেপির সাংসদ এই রাজ্যে, তারা ছেড়ে চলে যাচ্ছে। তো বিজেপি কিভাবে আপনি শক্ত দেখছেন সেটা হয়তো আপনার চোখ দিয়ে আপনি দেখছেন, কিন্তু আমাদের চোখ দিয়ে, বাংলার মানুষের চোখ দিয়ে আমরা সেটা দেখতে পাচ্ছি না। এবং এই রাজ্যে 4টা নির্বাচন হচ্ছে, উপনির্বাচন, এই 4টা উপনির্বাচনেরও ফল আপনি 30 তারিখে দেখে নেবেন কে কোথায় দাঁড়িয়ে আছে। গৌতম দা, আপনার কাছে আমি খুব সংক্ষেপে, একটু বিরতিতে যেতে হবে, তার আগে খুব সংক্ষেপে, এক হচ্ছে যতই তৃণমূল কংগ্রেস বলুক না কেন যে কোনোভাবেই তারা ভাবছে না, কিন্তু কোথাও কি সত্যিই তাদের ভাবাচ্ছে না, এক, এবং দ্বিতীয়ত বিজেপির কাছে, বঙ্গ বিজেপির কাছে এটা কি বিলম্বিত বোধ হয়? বঙ্গ বিজেপির কাছে হয়তো বিলম্বিত বোধোদয়, কারণ পশ্চিমবঙ্গের নির্বাচনে যে রণনীতি তারা নিয়েছিল সেটা ব্যর্থ প্রমাণিত হয়েছে, এটা তো ভোটের ফলই প্রমাণ করে দিয়েছে। তারপরে তারা সংশোধন করার চেষ্টা করছেন, সংগঠনকে নতুনভাবে তৈরি করবেন এটা বলছেন আগামী। এবং এটা ঘটনা যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাকে একেবারে উপেক্ষাও করছে না। সম্প্রতি যে কর্মসমিতি গঠন হয়েছে তাতে বাংলা থেকে সর্বাধিক পরিমাণে সদস্যকে এবারে নেওয়া হয়েছে। ফলে বাংলা টার্গেট আছে। এই কারণে যে 18টা সংসদ আসন বিজেপি জয়ী হয়েছিল সেগুলোকে ধরে রাখাটা বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ। নিঃসন্দেহে তৃণমূলকে ভাবতে হবে, কারণ বিজেপি 38% উপরে ভোট পেয়েছে, সেটা কম ভোট নয়। যেখানে বাম এবং বিরোধীদের, কংগ্রেসের ভোটটা সম্পূর্ণ বিরোধী বিজেপির কাছে পালে চলে গিয়েছে। ফলে বিজেপির একটা ভোট ভিত্তি তৈরি হয়েছে পশ্চিমবাংলায়, যেটাকে একেবারে উপেক্ষা করাটা সঠিক হবে না। কিন্তু এই ভোট ভিত্তি দিয়ে বিজেপি আগামী দিনে সাফল্য আনতে পারবে কিনা, তার তো প্রথম হচ্ছে 4টে, আমি নিশ্চিতভাবে মনে আমি করি। আসবো গৌতম দা, আমি আসবো আপনার কাছে খুব সংক্ষেপে। ফিরদৌস, আপনার কাছ থেকে যেটা জানতে চাই, যে কথাটা বলেন যে 38%-এর ওপরে ভোট পেয়েছে বিজেপি, এবং এটা সত্যি কথা যে বাম এবং কংগ্রেসের যে ভোটটা, সেই ভোটটাই কিন্তু গিয়েছে, সেক্ষেত্রে আপনারা কোন জায়গায় দাঁড়িয়ে, আপনারা কি আদৌ লড়াইয়ে আছেন বাংলায়? দেখুন, বাম, কংগ্রেস বা বিজেপি যাই বলুন না কেন, এই রাজ্যের মানুষ যেটা দেখেছে, সে দেখেছে যে বিজেপির নীতিহীনতা এবং নেতার অভাব। এ রাজ্যের সত্য কথা বলতে কি, বিধানসভা ভোটের আগে বিজেপির একটা হাওয়া তৈরি করার প্রচেষ্টা হয়েছিল, সেটা বিভিন্ন স্তরে হয়েছিল, সেটা কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে হয়েছিল, অ্যাজ ওয়েল এজ, আমি বলতে বাধ্য হচ্ছে, বলতে কোনো বাধা নেই, মিডিয়ার পক্ষ থেকে হয়েছিল। কিন্তু এই রাজ্যের বিজেপিকে মানুষ কিভাবে দেখেছে? বিজেপিকে মানুষ দেখেছে যে নীতিহীন একটি দল,
যে দল মুকুল রায়কে দলে নিতে, অর্জুন সিংকে দলে নিতে, শুভেন্দু অধিকারীকে দলে নিতে, রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে নিতে তাদের বাধেনি। অপরদিকে আজকে একটা পোস্ট দেখবেন খুব গুরুত্বপূর্ণ, তথাগত রায় তিনি একটি পোস্ট করেছেন। আমি সেই পোস্টের যে পরিভাষা, সেই পোস্টের যা চিত্র, সেটা আমি এই টিভি মিডিয়ায় বলতে পারি না, কিন্তু যেটা করেছেন সেটা থেকে খুব স্পষ্ট যে বিজেপির নেতাদের মধ্যে কি পরিমাণ লড়াই আছে। এ রাজ্যে বিজেপির নীতিহীনতা, নেতাদের মধ্যে লড়াই, অপরদিকে নেতৃত্বের অভাব, সঠিক নেতৃত্বের অভাব, সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে। হ্যাঁ, ঠিক কথাই, মানুষ এককাট্টা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে বিধানসভায়, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই ভোট দেওয়ার কতগুলো কারণ ছিল, তার সেই কারণগুলোর এই অল্প পরিসরে সেগুলো আলোচনা করার হয়তো সেই সময় নেই। পুরনোদের জোর দিয়ে বা পুরনোদের ক্ষমতা বাড়িয়ে একদিকে যখন ঘর গোছানোর কথা বা একতার একটা বার্তা দেওয়ার চেষ্টা চলছে, ঠিক সেই সময়ে আরও একটি কৌশল, অর্থাৎ জোড়া কৌশলে এগোতে চাইছে বিজেপি। তৃণমূলে বিভাজনে জল্পনা উস্কে দেওয়ার চেষ্টা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব সময়ের অপেক্ষা, এমনটাই মন্তব্য করছেন বিজেপি রাজ্য সভাপতি। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূলে ভোট দিয়েছেন ভোটাররা। তবে নির্বাচনের রণকৌশল ঠিক করতে বড় ভূমিকা নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের পর এখন তিনি ঘোষিতভাবেই দলের নাম্বার 2। অন্যান্য রাজ্যে দলের বিস্তার কিংবা অন্য দল থেকে বড় নেতা নেত্রীদের তৃণমূলে যোগদান, অভিষেককে সামনে রেখেই হচ্ছে সব। তার উত্থানকে নিশানা করেই এবার ঘাসফুলে বিভাজন রেখা তৈরির চেষ্টায় গেরুয়া শিবির। পিসিকে ঠেলছেন, পিসি যাও প্রধানমন্ত্রী হও, প্রধানমন্ত্রী হও। পিসি প্রধানমন্ত্রী হোক সেটা না, যত না মনের বাসনা, মনের ভীষণে লাড্ডু ফুটছে, কবে পিসিবি বাংলা, পিসি বাংলা ছাড়বে আর আমি মুখ্যমন্ত্রীটা হব। সেই জন্য পিসিকে ঠেলছে, পিসি দিল্লি যাও, দিল্লি যাও, দিল্লি যাও, আমার গদিটা তুমি ছাড়ো। বেশি দিন নেই যেদিন এই ভাইপো আর পিসির মধ্যেও লাগবে। তৃণমূল অবশ্য বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য শটান উড়িয়ে দিচ্ছে। তৃণমূল, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি অপ্রতিরোধ্য। ওদেরকে এইভাবে ত্রিপুরায়, গোয়ায়, আজও ত্রিপুরাতে ওরা আমাদের সভা মঞ্চ ভেঙে দিয়েছে। যত দিন যাবে একটা রাজনৈতিক দলের যখন কিছু বলার থাকে না, যখন দেউলিয়া হয়ে যায়, রসদ থাকে না রাজনৈতিকগতভাবে, তখন তাদেরকে এই সব কাজই করতে হয়। বিজেপির এছাড়া আর কোনো গত্যন্তর নেই। রাজনৈতিক দলের নাম্বার 1-এর সঙ্গে নাম্বার 2-র দ্বন্দ্ব বিরল নয়, তবে বিজেপির রাজ্য সভাপতিও এখনও ভবিষ্যৎবাণীর চেয়ে বেশি এগোতে পারেননি। কিন্তু রবিবার গোসাবায় নির্বাচনী প্রচারে তিনি হিসেব কষেই এই মন্তব্য করেন বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের পরিবারে বিভাজনের জল্পনা উস্কে দিয়ে ভোটের খাতায় লাভ কুড়োনোই এখন গেরুয়া শিবিরের লক্ষ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজর্ষি, আপনার কাছে আবার যাই। একদিকে যখন পুরনোদের ফিরিয়ে আনা বা তাদের গুরুত্ব দেওয়া এগুলো চলছিল, সব ঠিক আছে, বা একসঙ্গে সুকান্তবাবু আর দিলীপবাবু একসঙ্গে যাচ্ছেন, আমরা এক রয়েছি, এইরকম একটা বার্তা দেওয়া ঠিক ছিল, কিন্তু হঠাৎ সুকান্তবাবু এই ধরনের কথা কেন বললেন? সুকান্তবাবু তো নতুন কোনো কথা বলেননি। মমতা ব্যানার্জি তো এর আগেও নিজের বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছিলেন, তো পার্ক সার্কাসে কোথায় ছিলেন না 2008-9, 10-12 এরকম সময়, 10-12 নয়, 2008-9 এরকম সময় বাড়ি ছেড়ে দিয়েছিলেন তো, ভাইদের সঙ্গে থাকতে পারছেন না বলে। ওরা তো বাড়িতে এরকম হয়েছে, তো নতুন কোনো কথা নয়। ভোটে হেরে যাওয়ার পরে সেটা তো একটা পারিবারিক ঘটনা, সামান্য একদিনের বা কিছুক্ষণের জন্য হয়তো মনোমালিন্য, সেটার সঙ্গে এটা তুলনা করবেন? ভবানীপুর বিধানসভা 2014 সালে হেরে যাওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে সে তো অনেক বিধানসভা নিজেদের হেরে গেছেন, তাদেরকেও প্রশ্ন করা উচিত। শুধু আমাকে প্রশ্ন করে কি লাভ যে বিজেপি এত ভালো দক্ষিণ ডায়মন্ড হারবারে কি করে ভালো ফল করলো? এই প্রশ্নটা, এই মন্তব্যটা তো অভিষেক ব্যানার্জির, আমার তো নয়, সুকান্ত বাবুরও নয়। তো এগুলো যদি এখন মানুষকে এখন যদি আপনারা ভুলে যান, এইগুলো যদি না দেখেন। রাজর্ষি, আমি আসছি কৃষাণুদার কাছ থেকে উত্তর নেব। কৃষাণুদা, রাজর্ষি যে কথাগুলো বলছে যে এটা আজকে নতুন ঘটনা নয়, এরকম দ্বন্দ্ব ছিলই, সত্যি কি তাই? না, রাজনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে আমি কখনো কোনো কথা বলি না, এখনও বলবো না। বিজেপির চরিত্র স্বভাব যদি তাই হয়ে থাকে তারা সেটাকে প্রতিফলিত করবেন। কিন্তু যেটা বিজেপির সভাপতির কথা শুনলাম, সেটাতে আমার মনে হলো যেন উনি কোথায় সেই আডবাণীজি যেভাবে অটলজির সাথে ব্যবহার করেছিলেন 2003 এবং 2004-এ, সেইটা কোথাও ওনারা হয়তো ভাবছেন অন্যদের ক্ষেত্রে। আবার যে বর্তমান প্রধানমন্ত্রী যেইভাবে আডবাণীজির সাথে ব্যবহার করেছেন, হ্যাঁ, ওনাদের পার্টিতে এটা হয়। এই যে
এখানকার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী তাদের দলের, সে তার রাজ্যে তার মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান, তার সাথে তার ওরকমই সম্পর্ক, সে চলে গেলে সে পদটি পায়। উত্তরাখণ্ডে, হিমাচলে আমরা দেখেছি তাদের একের পর এক মুখ্যমন্ত্রী কীভাবে পাল্টাতে হচ্ছে, এ ওকে সহ্য করতে পারে না, ও চলে গেলে এ আসবে। হ্যাঁ, তো এটা 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 ওদের কালচার, ওদের কালচারটা দিয়ে, ওদের চোখ দিয়ে ওরা আমাদের দেখতে চাইছে। আমাদের এখানে ওইসব হয় না। আমাদের দল এবং যার কথা বলছে আপনাদের চোখ দিয়ে আপনারা তৃণমূল কংগ্রেসকে দেখতে চাইছেন, দায়িত্ব নিয়ে দলকে জিতিয়েছেন এবং দায়িত্ব নিয়ে একটা মন্ত্রী হতে পারতেন, সেটা না হয়ে উনি এখন একটা বড় দায়িত্ব নিয়ে পার্টিকে এখন সর্বভারতীয় প্রেক্ষাপটে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো এটা এই 2003-04 বোধোদয়টা কৃষ্ণানুদার কবে হলো? 2003-04 হয়নি, যখন উনি বিজেপির সঙ্গে ছিলেন, যে সময় পরবর্তীকালে বিজেপির মুখপাত্র। আরো একবার আপনাকে মনে করবো প্লিজ, ব্যক্তিগত কোনো আক্রমণ নয়, আমরা ব্যক্তি নয়, এই বোধোদয়টা 2003-এ হঠাৎ করে ওদের পার্টির 2003-এর এই বোধোদয়টা ব্যক্তিগত, প্লিজ ব্যক্তিগত কোনো আক্রমণ নয়, আমরা রাজনৈতিক আলোচনা করছি। 2003-04 হয়েছে। শিখামিত্র, তরুণ সাহা, এদেরকে পার্টিতে যুক্ত না করে এরা টিকিট ঘোষণা করে দিয়েছিল। খুব বেশ, আমি আসলে আমি তো গৌতমদার কাছে যাই। গৌতমদা একটা কথা বলুন তো, গৌতমদা, আমরা তাহলে এই মুহূর্তে বিজেপিকে যেভাবে দেখছি তাতে দুটো জিনিস মনে হচ্ছে, দুটো কৌশল নিয়ে তারা এগোচ্ছে। এক হচ্ছে ঘর গোছাচ্ছে তারা, আবারও আরএসএস এর যারা ঘনিষ্ঠ তাদেরকে সামনে এনে, সামনে দাঁড় করিয়ে তাদেরকে গুরুত্ব দিয়ে ঘর গোছানোর একটা চেষ্টা চলছে। পাশাপাশি বিরোধী যারা রয়েছে তাদেরকেও খানিকটা উস্কে দেওয়া। এটা কি জোড়া একটা কৌশল? এইভাবেই এগোতে চাইছে এখন বিজেপি? আপাতভাবে বিজেপির তো সেটাই লক্ষ্যই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু এটা ঘটনা যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতভেদ হতে পারে কোনো বিষয়ে, কিন্তু সেই নিয়ে পার্টির মধ্যে বিরোধ তৈরি হচ্ছে, এটা কেউ তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বিশ্বাস করবেন বলে আমার তো মনে হয় না। সেরকম কোনো প্রকাশ্য নজিরও আমরা এরকম সাম্প্রতিককালে এমন কিছু দেখিনি যার দ্বারা এটা প্রমাণ করা যায়। দ্বিতীয়ত, সর্বভারতীয় স্তরে যে পার্টিকে বিস্তার লাভ করানোর ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বড় ভূমিকা পালন করছেন। সম্প্রতি আসাম থেকে সুস্মিতা দেব বা গোয়া থেকে যে লুইজো ভ্যালেরিও ইত্যাদি নেতাদের যে যোগদান করানো, এক্ষেত্রে কিন্তু যেটা আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই একটা বড় ভূমিকা রয়েছে, এবং সেক্ষেত্রে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ শিলমোহর রয়েছে তাতে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ছাড়া অভিষেক একা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন এরকম ঘটনার কথা আমরা অন্তত সংবাদপত্রে অন্তত দেখিনি। এরকম পারসেপশন একটা তৈরি করার চেষ্টা হচ্ছে, এটা স্বাভাবিক। বিজেপির অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করছেন সেটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি রয়েছে, সেইভাবেই তৃণমূল কংগ্রেস এগোচ্ছে। গৌতমদা, আপনার কাছে একটু জানতে চাই, এই যে বিজেপির টেস্টেড অ্যান্ড ট্রাস্টেডদের ওপর ভরসা করেনি বিধানসভা নির্বাচনের আগে, এবং তারা যেরকম দাবি করেছিল 200-র বেশি তারা আসন পাবে, কিন্তু সেটা একেবারেই হয়নি, উল্টোটা হয়েছে। সেটা ভুল ছিল, তাই তো? এবং তার ফলে তাদের স্ট্র্যাটেজি বদল করতে হলো। হ্যাঁ, প্রমাণ হয়ে গেছে ভোটের ফলে। তার কারণ কেন্দ্রীয় মন্ত্রিসভার যে রদবদল ঘটেছে তাতে কিন্তু আশানুরূপ ফল না করার জন্যই মন্ত্রীদের, নতুন মন্ত্রী, পুরনো মন্ত্রীদের কার্যত বরখাস্ত করা হয়েছে। যদিও পরবর্তীকালে বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু উপযুক্ত যারা সাফল্য এনে দিয়েছেন পার্টির, অর্থাৎ উত্তরবঙ্গে বিজেপির যে মোট যে 77 আসন, তার মধ্যে সিংহভাগ উত্তরবঙ্গ থেকে। ফলে উত্তরবঙ্গে সেই মন্ত্রীদের জায়গা করে দিয়ে তারা একটা, এবং বিশেষ করে যেটা মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি তাদের জায়গা করে দিয়ে তফসিলি জাতি, সেখানে যাতে ভোট ব্যাংকে আরো সুসংগত করা যায় আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে। ফলে বিজেপি সেখান থেকে একটা কোর্স কারেকশন বলতে যেটা বোঝায়, সেটা নিশ্চিতভাবে মন্ত্রিসভার রদবদল থেকেই শুরু, যার আরেকটা পরিণতি আমরা দেখেছি যখন জাতীয় কর্মসমিতি গঠিত হয়েছে, সেখানেও সেই একইভাবে কিন্তু বাংলাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন তারা। কারণ তাদের কাছে এই 18টা আসনকে বাড়ানোর থেকেও এখন প্রয়োজন হয়ে পড়েছে, যেহেতু সাংসদরা দল ক্রমাগত ছাড়ছেন এবং আরো কেউ কেউ ছাড়বেন বলে জল্পনা রয়েছে। কারণ পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলও বিস্তার লাভ করছে, সেই উত্তরবঙ্গে কিন্তু 2021-এ গৌতমদা একদম ঠিক জায়গাটাই আপনি ধরেছেন, যে এই মুহূর্তে বিজেপি লড়াইয়ে রয়েছে প্রতিপক্ষ হিসেবে, সেটা যেরকম ঠিক কথা, একই সঙ্গে তাদের সংগঠনটাও তো অনেকটা শক্তপোক্ত করতে হবে, কারণ বাংলায় দুর্বল সংগঠন রয়েছে, এটা নিয়ে বারবার কিন্তু প্রশ্ন উঠেই ছিল। হ্যাঁ, ঠিকই যে কথাটা বলছিলাম, তাই যে আগামী দিনেও যে নির্বাচনগুলো রয়েছে, বিশেষ করে পুরো ভোট যে নির্বাচন, সেই ভোটগুলোতে বিজেপিকে অন্তত
এই নেতৃত্বকে পারফর্ম করে দেখাতে হবে, তবেই কিন্তু আগামী দিনে তারা লোকসভায় আশানুরূপ ফল পেলেও পেতে পারেন। কিন্তু বর্তমানে তৃণমূল, যে কথা বলছিলাম, যে উত্তরবঙ্গেও কিন্তু তৃণমূল কংগ্রেস আগের তুলনায় বিস্তার লাভ করেছে। যে 2019-এ যতগুলি আসনে তারা এগিয়েছিল, তার থেকে আরো বেশি কিছু আসনে এগিয়েছে কিন্তু 2021-এ। ফলে বিজেপি কিন্তু উত্তরবঙ্গে সামান্য হলেও জমি হারিয়েছে। ফলে সেই জমি যাতে আরো তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরো শক্তিশালী করা যায়, সেই জন্যই মুখ্যমন্ত্রী সুযোগ পেয়েই সর্বপ্রথম তিনি উত্তরবঙ্গে গিয়েছেন। মানে নির্বাচিত হওয়ার পর, বাই ইলেকশনে নির্বাচিত হওয়ার পর তিনি নিজে উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রীও, নিজে মন্ত্রী। ফলে সেই কারণে তার একটা দায়িত্ব রয়েছে সেখানে যাতে মানুষের আস্থা ফিরে পাওয়া যায়। একই সঙ্গে সর্বভারতীয় লক্ষ্য তো একটা রয়েছে। সর্বভারতীয় লক্ষ্যটা কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে একটু জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করতে পারে। যেমন একটা সময় গোপনে প্রচ্ছন্নভাবে সিপিএম প্রচার করেছিল জ্যোতিবাবুই প্রধানমন্ত্রী হতে পারেন, পার্টি সিদ্ধান্ত নেয়নি, পার্টি শেষ পর্যন্ত হতেও দেয়নি। কিন্তু এই প্রচ্ছন্ন একেবারে আমি প্রচারে আসছি এই জায়গায়, এবং এই সিদ্ধান্তহীনতা, বামেদের সিদ্ধান্তহীনতা নিয়ে আমরা আবারও আলোচনায় করব। তবে এখানে আমার একটা বিষয় জানার রয়েছে ফিরদৌস আপনার কাছে, যে এই যে সামনে অনেকগুলো নির্বাচন রয়েছে, পুরো নির্বাচন তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যেও নির্বাচন রয়েছে। এই জায়গাগুলোতে আমরা দেখছি তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি হোক, তারা তাদের মতো রণকৌশল নিয়ে এগোচ্ছে, কিন্তু বামেরা তারা কিভাবে এগোবে, তারা কি করবে, তারা কোন দিকে থাকবে, এই বিষয়টা নিয়ে কি আদৌ কোনো ভাবনা চিন্তা হচ্ছে, কি মনে হয়? দেখুন, বামেরা কিন্তু সব সময় লাগাতার লড়াই আন্দোলনের মধ্যে আছে। এখন সেটা বলতে পারেন শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা যেমন কৃষক আন্দোলনের মাধ্যমে, সেরকম সমস্ত ক্ষেত্রেই রাস্তার লড়াইয়ে, মানুষের রুটি রুজির লড়াইয়ে বামেরা কিন্তু আছে। অ্যাজ ওয়েল অ্যাজ অন্যদিকে অন্যান্য পার্টিগুলো, যেমন ধরুন বিজেপির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাটি দুর্বল হচ্ছে। যতই কেন্দ্রীয় সরকার ক্ষমতায় থাকুক না কেন, তাদের মাটি দুর্বল হচ্ছে, সেটা তারা প্রতিদিন পরিলক্ষিত করতে পারছে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে। তাই বিজেপি একটা নতুন পথ অনুসরণ করেছে। সেই পথটি হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন রাজ্যে একটু ঘুরিয়ে দাও। মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যে নেতাগুলোকে ভাঙিয়ে আনছেন, তারা কিন্তু কেউ বিজেপির নেতা নয়। সে উত্তরপ্রদেশ হতে পারে, সেই গোয়া হতে পারে। ও বিজেপি বিরোধী যে শক্তি, সেই শক্তিকে দুর্বল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজ্যে কিন্তু এখন ভ্রমণে বেরোবেন। 28 তারিখে যাবেন গোয়া, তারপরে যাবেন তিনি উত্তরপ্রদেশ। কিন্তু গিয়ে করবেনটা কি? করছেন বিজেপি বিরোধী যে শক্তি, সেই শক্তিগুলোকে ভেঙে দাও, অর্থাৎ বিরোধী ভোটকে ভেঙে দাও, ভেঙে দিয়ে বিজেপিকে আবার ক্ষমতায় থাকতে সাহায্য করো। উত্তর নেব এইখানে যে এই কথাটা কিন্তু বারবার উঠে এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন তাতে বিজেপি বিরোধী যে শক্তি, সেটার ক্ষতি হচ্ছে এবং বিজেপিরই আখেরে লাভ হচ্ছে। কৃষ্ণানুদা, একদমই নয়। যারা, প্রথম কথা হচ্ছে উনি একটা ভুল তথ্য দিলেন। আমাদের কাছে তো বিজেপি থেকে ম্যাক্সিমাম জয়েনিং হচ্ছে, সে যে কোনো স্টেটে হোক। আর যদি কংগ্রেসের কোনো ডিসগ্রান্টেড এলিমেন্ট সে যদি গিয়ে বিজেপির হাত শক্ত করে, সেটাও তো আমাদের লস। তার জন্য তাদেরকেও আমরা, অমরিন্দর সিংকে নিয়ে কংগ্রেস কি করছে? তো সুতরাং এইটা বলাটার কোনো মানে নেই। যারা জ্বালা থেকে বলছেন তারা বলতে পারে। আমাদের পরিষ্কার জিনিস, কংগ্রেসকে আমরা কোনো মানে বিজেপি বিরোধী লড়াইতে কংগ্রেসকে সাথে চাইছি, কিন্তু কংগ্রেস যদি সেটা নিজেদের পরিবার জাগো বাংলায় যেভাবে কড়াভাবে বলা হচ্ছে, অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সকলেই যেভাবে কংগ্রেসকে খোঁচা দিচ্ছেন, তখন তো প্রশ্নটা উঠছেই। বলেছিলেন পুরো বিরোধী একতার কথা। আমাদের মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধীর সাথে দেখা করে বিরোধী একতার কথা বলেছিলেন, কিন্তু তারপরে কি আমরা কংগ্রেসের কাছ থেকে সেরকম কোনো পদক্ষেপ দেখতে পেরেছি? তো আমরা তো পাইনি। কংগ্রেস তো নিজেদের মুখ্যমন্ত্রীকেই ধরে রাখতে পারছে না, নিজেদের বিভিন্ন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীদের ধরে রাখতে পারছে না। তো সেটাতে তো বিজেপিকে শক্তিশালী হতে আমরা দিতে পারি না। তাহলে আপনারা যখন আমরা দায়বদ্ধ, তাহলে একসঙ্গে কি করে চলার কথা বলছেন কংগ্রেসকে নিয়ে? ফিরদৌস কিছু একটা বলতে চাইছেন, হ্যাঁ বলুন প্লিজ। কৃষ্ণদা আসছি। আমি ওনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করতে চাই। উনি কি একথা অস্বীকার করতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এ রাজ্যে আরএসএস এর শাখার সংখ্যা সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে? আপনি যে ডেটাটার কথা বলছেন সেটা কার ডেটা? এটা আরএসএস এর নিজস্ব ডেটা দেওয়ার কথা। অ্যাকচুয়ালি দেখুন, অ্যাকচুয়ালি কিছু হয়নি। অ্যাকচুয়ালি যদি হতো তাহলে পরিস্থিতি আলাদা হতো। অ্যাকচুয়ালি হয়নি। আরএসএস এর কোট করা ডেটাকে যদি আপনি এখন সত্যি বলে ধরে নেন, সেটা আপনার প্রবলেম। ভোটের পার্সেন্টেজে দেখুন,
বিধায়ক সংখ্যা নিরিখে দেখুন, লোকসভার সাংসদের সংখ্যা সেটা নিরিখে আপনি দেখুন, একটু আগে বলেছেন, শাসনকালেই কিন্তু যে বিজেপির এই যেহেতু বাড়বাড়ন্ত বাম এটা এবং অস্বীকার করতে কংগ্রেসের আপনি ভোট পারেন না। ভেঙে এটা যে বিজেপিতে এই গেছে breeding তাই ground হয়েছে। তৈরি করে দিয়েছেন বাম কিন্তু এবং মমতা কংগ্রেসের বন্দ্যোপাধ্যায় ভোট নিজে। একত্রিত এই হয়ে রাজ্যে বিজেপিতে ধর্মীয়- যেই সংখ্যাটা ধর্মীয় দাঁড়ায় তাই হয়েছে, তার বেশি ধর্মীয় নয়। লাইনে এবং ধর্মীয় সেটাও বিভাজন ক্ষয়িষ্ণু।